ডেথ গেমের আগের পার্টে আমরা দেখেছি যে চই আত্মহত্যা করার পর মৃত্যুর দেবী হেল তাকে 12টি জীবন দিয়েছিল। এই 12টি জীবনের একটিতে তাকে স্বাভাবিক উপায়ে মারা যাওয়া পর্যন্ত বাঁচতে হতো, কিন্তু সে ইতিমধ্যেই 6বার মারা গেছে এবং এখন তার মাত্র 6টি জীবন বাকি। শেষবার সে তার প্রেমিকার সঙ্গে মারা গিয়েছিল। তবে এই গল্পের সমাপ্তি এমনভাবে হবে যে আপনি কল্পনাও করতে পারেননি। এটি দেখার পর আপনার মনে হবে যদি ঈশ্বর থাকতেন তাহলে তিনি এমন শাস্তি কাউকে দেবেন না। তো বন্ধুরা, গল্প শুরু করার আগে যদি আপনি এই গল্পের আগের পার্ট না দেখে থাকেন তবে তা আগে দেখে নিন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দিয়েছি। এবার আমরা দেখি চই মারা যাওয়ার পর আবার ডেথের কাছে পৌঁছে যায়। চই খুব কাঁদতে থাকে কারণ টাইকং কোম্পানির সিও পার্ক তাকে এবং তার প্রেমিকাকে গাড়ি দিয়ে পিষে হত্যা করেছিল। চই সিদ্ধান্ত নেয় যে সে পার্ককে মেরে ফেলবে, কিন্তু তার আগেই সে ডেথের বন্দুক নিয়ে তাকে গুলি করে। তবে এতে ডেথের কিছুই হয় না, কারণ ডেথকে কেউ হত্যা করতে পারবে না। ঠিক তখনই ডেথ জেনির রূপ ধারণ করে। তা দেখে চই কাঁদতে শুরু করে, কিন্তু সে জানতো যে এটি ডেথ। তাই সে ডেথকে তার আসল রূপে আসতে বলে। ডেথ বলে, তোমার কাউকে হত্যা করা আমার নিয়মের বিরুদ্ধে, তুমি কাউকে মারতে পারবে না। এরপর ডেথ ইঙ্গিত করে গুলি চালিয়ে চইকে হত্যা করে। এবার চই যখন চোখ খোলে তখন সে দেখতে পায় তার হাতে রক্ত লেগে আছে। চারপাশে অনেক রক্ত পড়েছিল, যা থেকে তীব্র গন্ধ বেরোচ্ছিল। তখনই রক্তের একটি বালতি থেকে স্মৃতির ঝলক চইয়ের মস্তিষ্কে প্রবেশ করে। এবার সে জানতে পারে সে বর্তমানে একজন শিল্পী জিয়ং এর দেহে রয়েছে। জিয়ং এক ব্যক্তির মৃত্যুকে অনুপ্রাণিত করে একটি পেন্টিং বানিয়েছিল, যা খুব দামি মূল্যে বিক্রি হয়েছিল। এরপর সে মানুষ হত্যা করে তাদের রক্ত দিয়ে পেন্টিং করা শুরু করে। জিয়ং 15 জনের বেশি মানুষকে নির্যাতন করে হত্যা করেছিল এবং তাদের রক্ত দিয়ে পেন্টিং বানিয়ে প্রচুর অর্থ উপার্জন করেছিল। জিয়ং এর পেন্টিং $1,000,000 বিক্রি হতো। ওই যখন এসব জানতে পারে তখন সে খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। এরপর জিয়ং এর একটি পেন্টিং টুল থেকে ধারালো ছুরি বের করে সিদ্ধান্ত নেয় সে পার্ককে হত্যা করবে, কারণ সে তার প্রেমিকাকে মেরেছিল। এরপর চই সেই জায়গায় যায় যেখানে পার্ক তাকে এবং জেনিকে মেরেছিল। তার মনে পড়ে যখন সে মারা যাচ্ছিল তখন পার্ক জেনির প্রিয় কলমটি নালায় ফেলে দিয়েছিল। চই সেই কলমটি তুলে নেয়। ঠিক তখনই তার মনে পড়ে যখন সে মারা যাচ্ছিল তখন পার্ক তার সহকারীকে বলেছিল যদি বাবা জানতে পারেন যে আমি ড্রাগস নিয়েছি এবং গাড়ি চালাচ্ছিলাম তবে তিনি আমাকে সিও পদ থেকে সরিয়ে দেবেন, তাই এই দোষ তুমি নিজের ওপর নাও। পার্ক আরও বলেছিল এর বদলে আমি তোমাকে প্রচুর টাকা দেব এবং যখন তুমি জেল থেকে বের হবে তখন তোমাকে আমার একটি সহকারী কোম্পানির সিও বানাবো। এরপর পার্কের সহকারী গাড়ির মেমোরি কার্ড খুলে নালায় ফেলে দেয়, যেখানে ক্যামেরার সমস্ত রেকর্ডিং ছিল। এরপর সে পুলিশকে ফোন করে বলে যে তার দুর্ঘটনা ঘটেছে। তবে চই মারা যাওয়ার আগে পার্ক এবং তার সহকারীর সমস্ত কথা শুনে নিয়েছিল। বর্তমান সময়ে চই পার্কের সঙ্গে দেখা করার জন্য টাইকং কোম্পানিতে পৌঁছায়, কিন্তু তাকে পার্কের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, কারণ তার কাছে পার্কের সঙ্গে দেখা করার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তারপর যখন সে টাইকং কোম্পানি থেকে বের হতে যাচ্ছিল তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে হাসপাতালে যায় এবং সেখানে জানতে পারে জিয়ং ক্যান্সারে আক্রান্ত এবং তার মাত্র 1 মাস সময় বাকি আছে। এটি শুনে চই হাসতে শুরু করে। ডক্টররা তাকে জিজ্ঞাসা করে বলে যে তুমি হাসছো কেন, এবং সে বলে আমার জন্য 1 মাসই যথেষ্ট। এরপর সে যখন সেখান থেকে বেরিয়ে আসে ঠিক তখনই তার ম্যানেজারের কল আসে। তিনি জানান যে টাইকং কোম্পানির সিও মিস্টার পার্ক তার পেন্টিং কিনতে চান। চই যাকে দেখতে চাইছিল সেই পার্ক এবার তার কাছে আসতে চেয়েছে। চই তার আর্ট গ্যালারিতে যায় যেখানে পার্ক আগে থেকে উপস্থিত ছিল। পার্ক জিয়ংকে জিজ্ঞাসা করে তোমার এই পেন্টিং কিসের দ্বারা অনুপ্রাণিত। জিয়ং জবাব দেয় 5 জনের রক্তের দ্বারা। পার্ক চইয়ের এই কথা মজা ভেবে হাসতে থাকে। তখন চই বলে আমরা দুজনই একই রকম, যারা অন্যের জীবনে অপছন্দ করি। পার্ক অবাক হয়, কিন্তু চই বলে আমি মজা করছিলাম। তখনই পার্কের সহকারী এসে তাকে বলে চেয়ারম্যান আপনাকে ডাকছেন। পার্ক চইকে বলে তুমি এই পেন্টিংটা আমার বাড়িতে পাঠিয়ে দিও এবং সেখান থেকে চলে যায়। পার্ক তার পরিবার সহ চার্চে যায়, যেখানে টাইকং কোম্পানির চেয়ারম্যান তার বাবা উপস্থিত ছিলেন। চার্চে পার্কের মনে পড়ে যায় ছোটবেলায় সেই বাড়ির কর্মচারীর কথা, যে তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করছিল, কারণ শিশুটি খুব কাঁদছিল। এটি তার বড় ভাই দেখে ফেলে এবং তার বাবাকে জানায়। এই কারণে তার বাবা পার্কের পরিবর্তে তার বড় ভাইকে কোম্পানির সিও বানান। তবে এখন তার বড় ভাই বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার বাবা তাকে টাইকং কোম্পানির সিও হিসাবে নিয়োগ করেছে। চার্চ থেকে বের হওয়ার সময় পার্ক ড্রাগস নিয়ে গাড়ি খুব দ্রুত চালায়। 2 পুলিশ তার পিছু নেয়। গাড়ি থামানোর পর ডিটেকটিভ ইউ পার্কের ড্রাগ টেস্ট করার নির্দেশ দেয় এবং তার আইডি কার্ড দেখাতে বলে। এরপর তাকে ওভার স্পিডিং এর জন্য জরিমানা দেয়।
ডিটেকটিভ ইউ সন্দেহ করে যে পার্ক ড্রাগস নিয়েছে, তাই সে তাকে গাড়ি থেকে টেনে বের করে। এতে পার্ক খুব রেগে যায় এবং সরাসরি কমিশনারকে ফোন করে অভিযোগ করে। কমিশনার ডিটেকটিভ ইউকে গালমন্দ করে এবং ক্ষমা চাইতে বলে। ইউ পার্কের কাছে ক্ষমা চায়, কিন্তু পার্ক তবুও তাকে মারধর করে। ইউয়ের সঙ্গে থাকা একজন অফিসার তাকে থামাতে চায়, কিন্তু পার্ক তাকে দূরে থাকতে বলে। ফলে সেই অফিসার কেবল দাঁড়িয়ে ঘটনাটি দেখে। এরপর পার্ক তার কাছে গিয়ে বলে, আমি তোমার মতো বুদ্ধিমান কুকুরদের খুব পছন্দ করি। এরপর সে গাড়ি নিয়ে চলে যায়, তবে তার বাড়ির দরজার সামনে জিয়ং দাঁড়িয়েছিল। পার্ক জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিয়ং তার ফেরারির ওপর জুতো পরিষ্কার করছিল এবং বলে, আমি পেন্টিং দিতে এসেছিলাম। এতে পার্ক খুব অপমান বোধ করে এবং রেগে গিয়ে জিয়ংকে একটি ঘুষি মারে। এরপর চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চই পার্কের দিকে থুতু ছোড়ে। এতে রেগে গিয়ে পার্ক গাড়ি থেকে বন্দুক বের করে চইয়ের ওপর গুলি চালায়। চই দ্রুত পালিয়ে যায়, কিন্তু পার্ক তাকে গুলি করে, যদিও চই মারা যায়নি। চই উঠে পার্কের বন্দুক কেড়ে নেয়। পার্ক জিজ্ঞাসা করে, তোমাকে গুলি লাগলো না কেন? চই বুলেট প্রুফ জ্যাকেট দেখিয়ে বলে, এই কারণেই। এরপর চই পার্ককে অপহরণ করে জিওং এর ল্যাবে নিয়ে যায়, যেখানে জিয়ং মানুষকে নির্যাতন করে তাদের রক্ত দিয়ে পেন্টিং বানাতো। চই জিয়ং এর মতো পার্কে স্ট্রেচারে শুয়ে নির্যাতন করতে যাচ্ছিল, কিন্তু ক্যান্সারের কারণে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে। যখন চই জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে সে নিজেই স্ট্রেচারে বাঁধা। ঠিক তখন পার্ক বলে, তুমি যে পেন্টিং 15 জনের রক্ত দিয়ে বানিয়েছিলে তা সত্যিই অসাধারণ। তুমি ঠিকই বলেছিলে, আমরা দুজন একেবারেই একরকম। এরপর পার্ক জানায়, তার প্রথম খুনটি সে রাস্তায় এক দুর্ঘটনার মাধ্যমে করেছিল। এই সেই মানুষ যাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চই তার ইন্টারভিউতে মনোযোগ দিতে পারেনি। পার্ক আরো বলে, ওই মানুষটিকে হত্যা করে সে দারুণ আনন্দ পেয়েছিল। এরপর পার্ক শান্তভাবে জিয়ং এর পা কেটে ফেলে। চই চিৎকার করতে থাকে। সে পার্ককে বলে, আমি জানি তোমার ভাই জিনকে তুমিই মেরেছিলে। পার্ক জিজ্ঞাসা করে, তুমি এটা জানলে কিভাবে? এই উত্তর দেয়, আমি পূর্বজন্মে তোমার ভাই ছিলাম। এটি শুনে পার্ক হাসতে শুরু করে এবং জিয়ংকে কেটে খণ্ড বিখণ্ড করে ফেলে। এর ফলে চই আবার মারা যায় এবং ডেথের কাছে পৌঁছে যায়। এখন চইয়ের মাত্র 4টি জীবন অবশিষ্ট ছিল। ডেথ বলে, তুমি পুড়ে যাওয়ার যন্ত্রণা, পড়ে যাওয়ার যন্ত্রণা, ছুরিবিদ্ধ হওয়ার যন্ত্রণা এবং চাপা পড়ে মরে যাওয়ার যন্ত্রণা অনুভব করেছো। এবার বলো, এখনো কি মৃত্যু চেয়ে জীবনকে বেশি কষ্টদায়ক মনে হয়? চই হাসতে থাকে এবং ডেথ বুঝতে পারে যে চই ইচ্ছা করেই পার্কের হাতে মারা গিয়েছে। আসলে চই জিয়ং এর ল্যাবে গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে সে দুনিয়ার সামনে পার্কের আসল রূপ তুলে ধরতে পারে। কিন্তু সে পার্ককে নিজের হাতে মারতে পারেনি, কারণ ডেথ তাকে এটি করতে নিষেধ করেছিল। এরপর ডেথ তাকে আবার মেরে ফেলে। এবার যখন চইয়ের চোখ খোলে, তখন দেখা যায় যে একজন পুলিশ অফিসারের শরীরে জন্ম নিয়েছে। এই অফিসারটি হলো জি হ্যাং, যার সহকর্মীকে আগের জন্মে পার্ক মেরেছিল। জি হ্যাং এর মনে হয় সে একটি চোরের পিছু নিচ্ছে, কিন্তু তখন সে চোরটিকে ধরে ফেলে এবং হত্যা করে। মেমোরি পুনরায় চোয়ের মাথায় ঢোকে এবং সে জানতে পারে যে তার নাম জি হ্যাং। তার বাবা ছিলেন একজন সাহসী পুলিশ অফিসার, যিনি একটি অপরাধীকে ধরতে গিয়ে প্রাণ হারান। জি হ্যাং বড় হয়ে তার বাবার মতোই পুলিশ অফিসার হতে চেয়েছিলেন, কিন্তু তার মা ভয় পেতেন যে তিনি আবার তার বাবার মতোই তাকে হারাবেন। জি হ্যাং তার মাকে প্রতিশ্রুতি দেয় সে কোনো বিপজ্জনক কাজ করবে না এবং নিজের জীবন বাঁচিয়ে চলবে। এর ফলে সবাই তাকে কাপুরুষ বলে মনে করতে থাকে। একদিন তার মা মারা যান, তবু তার ভয় দূর হয় না। এরপর চই লক্ষ্য করে কিম নামের এক ব্যক্তিকে, যে এক জন্মে চইকে হত্যা করেছিল এবং যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। কিম চইকে বলে, তুমি এখান থেকে চলে যাও। চই উত্তরে বলে, না গেলে আমি তোমাকে মেরে ফেলবো। চই হাসি দিয়ে বলে, তুমি তো আগেও এটা করেছিলে। এরপর চই কৌশলে কিমকে ধরে ফেলে এবং সেখানকার লোকেরা তার ভিডিও করে এবং সেটি ইন্টারনেটে আপলোড করে। জি হ্যাং এর সিনিয়র এবং অন্যান্য অফিসাররা এই ভিডিওটি দেখে এবং তারা অবাক হয়। এদিকে চই জিয়ং এর বাড়িতে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে ট্রান্সফার করে। ঘটনাস্থলে ফরেনসিক দল এসে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে এবং তারা একজন বড় খুনির পরিচয় পেয়ে যায়। জি হ্যাং এর সিনিয়র তার প্রশংসা করে এবং গলা জড়িয়ে ধরে। তখনই পার্ক তার গাড়ি চালিয়ে জিয়ং এর বাড়ির সামনে দিয়ে চলে যায়। চই পার্কের গাড়ি থামায় এবং পার্ক বুঝতে পারে যে এটি সেই পুলিশ অফিসার যার সহকর্মীকে এসে হত্যা করেছিল। জি হ্যাং বলে, আপনি নিশ্চয়ই শুনেছেন অপরাধীরা অপরাধ করার পর ঘটনাস্থলে ফিরে আসে। পার্ক জবাব দেয়, আমি কিছুই বুঝতে পারছি না। জি হ্যাং বলে, কিছু না, আপনি অন্য রাস্তা দিয়ে চলে যান, এখানে খুন হয়েছে। এরপর পার্ক সেখান থেকে চলে যায়। তবে এত বড় খুনিকে ধরার পর জি হ্যাং এর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। পার্কের সন্দেহ হয় যে জি হ্যাং তার সম্পর্কে কিছু জানে। পরের দিন চই পার্কের জিয়ংকে খুন করা সিসিটিভি ভিডিওটি একটি সাংবাদিকের কাছে দিয়ে বলে এটি প্রচার করতে। সে তার নিজের টিমকে এটি দেয়নি, কারণ তার সহকর্মীরা পার্কের সাথে যুক্ত ছিল। পরে যখন চই থানায় আসে, সে তার মাকে থানায় আসতে দেখে
সে জানতে পারে তার মা একটি টাকার ব্যাগ পেয়েছিলেন এবং তা পুলিশকে জমা দিয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে বারবার তদন্তের জন্য ডাকছিলেন। চই মনে মনে ভাবে মৃত্যুর পরও সে তার মায়ের সমস্যাগুলি আরও বাড়িয়েছে। এরপর সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায় এবং দরজার বাইরে রেখে আসে। যখন সে ফিরছিল, পার্কের একজন লোক তাকে দেখে ছুরি দিয়ে আঘাত করে। এটি ঘটেছিল কারণ সেই সাংবাদিক পার্ককে সব বলে দিয়েছিল। তবে চই সেই লোকটিকে ধরে ফেলে, যদিও তার হাতে আঘাত লাগে। পার্ক জানতে পেরে থানায় আসে এবং জি হ্যাংকে বলে সিসিটিভি ফুটেজটি মুছে দাও, এর বদলে তুমি যা চাইবে তা দেব। কিন্তু জি হ্যাং কোনো কিছু নিতে অস্বীকার করে। পার্ক জিজ্ঞেস করে, তাহলে তুমি কি চাও? চই জবাব দেয়, তোমার জীবন। এরপর পার্ক থানার বাইরে একটি সাংবাদিক সম্মেলন ডাকে এবং বলে, আমি একজন লোককে হত্যা করেছি যে 15 জনকে হত্যা করেছে। সে আমাকে অপহরণ করে হত্যা করতে চেয়েছিল, তাই আমি তাকে মেরেছি। এতে সবাই পার্ককে একজন নায়ক হিসাবে দেখতে শুরু করে। পুলিশও পার্কের কিছু করতে পারে না। এরপর পার্ক তার প্রাইভেট জেটে একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য রওনা দেয়, কিন্তু প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পার্ক দেখে ককপিটে কোনো পাইলট নেই এবং প্লেনে শুধু সে একাই রয়েছে। সে একটু প্যারাসুট খোঁজে কিন্তু পায় না। প্লেন ব্লাস্ট হয় এবং পার্ক নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে তার হাতে একটি প্যারাসুট উড়ে এসে পড়ে। প্যারাসুট ব্যবহার করে পার্ক মাটিতে নামে, কিন্তু ঠিক তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তখন চই সেখানে উপস্থিত হয়। আসলে প্লেনের ইঞ্জিনে বোমা রাখা এবং পাইলটকে প্লেন থেকে লাফ দিতে বাধ্য করানো সবই চইয়ের পরিকল্পনা ছিল। চই পার্কের গলা চেপে ধরে তাকে হত্যা করতে চায়, কিন্তু সেই মুহূর্তে হেল এসে উপস্থিত হয় এবং তাকে এটি করতে বাধা দেয়। চই তাকে ছেড়ে চলে যেতে চায়, তবে পার্ক আবার আক্রমণ করলে তার প্যারাসুট খুলে যায় এবং একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। পরের দিন দেখা যায় যে জি হ্যাং এখনো বেঁচে আছে এবং সৎ পুলিশ অফিসারের মতো কাজ করছে, কিন্তু এক অপরাধীকে ধরার সময় সে ভুলবশত গুলি চালিয়ে তার সহকর্মীকে আঘাত করে। তবে এই সময় চই বহুবার গুলিবিদ্ধ হয়, তবুও সে কোনোভাবে তার সহকর্মীকে বাঁচানোর জন্য অপরাধীকে নিয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। বিল্ডিং থেকে পড়ে গিয়ে চই আবার মারা যায় এবং আবার ডেথের কাছে পৌঁছে যায়। এবার তার কাছে মাত্র 3টি জীবন বাকি ছিল, কিন্তু এবার চই মারা গিয়েও খুশি ছিল, কারণ সে শহীদের মতো মরেছিল। ডেথ আবারও তাকে গুলি করে। এবার সে একজন ভিক্ষুকের শরীরে পুনর্জীবিত হয়। সে টিভিতে দেখে জি হ্যাং শহীদ হয়েছে। এই খবর দেখে সে খুব খুশি হয়, যদিও মানুষ তার মৃত্যুর কারণে শোকাহত ছিল। এদিকে পার্ক সেই দুর্ঘটনার পর বেঁচে যায়, তবে তার 2টি পা নষ্ট হয়ে যায়। ওই জি হ্যাং এর আত্মসন্তুষ্টি ক্রিয়ায় যোগ দিতে যায়। তবে তখনই সে স্মৃতির মেমোরি দেখতে পায়। এবার সে তা এড়িয়ে যেতে চায়, কারণ সেভাবে হয়তো এবার সে মরবে না। কিন্তু হঠাৎই সিঁড়ি থেকে পড়ে গিয়ে আবার মারা যায়। এরপর যখন তার চোখ খোলে, সে ফের ডেথের কাছে ফিরে যায়। এবার তার কাছে মাত্র 2টি জীবন বাকি ছিল। ডেথ আবারও তাকে গুলি করে। এবার চই চোখ খুলে দেখে সে মধ্যবয়সী একজন ব্যক্তির শরীরে পুনর্জীবিত হয়েছে। চই এর মেমোরির মাধ্যমে জানতে পারে সে একজন কর্মচারী যার একটি পরিবার আছে, কিন্তু চাকরি হারিয়ে সে হতাশ হয়ে গাড়ির সামনে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এই জীবন তার অতীতের একটি ঘটনা হয়ে দাঁড়ায়। অতীতে চই সেই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছিল। ডেথের কাছে ফিরে গিয়ে চই দেখতে পায় এবার তার মাত্র 1টি জীবন বাকি। চই ডেথকে তাড়াতাড়ি করতে বলে। ডেথ আবার গুলি করে। এবার চই নিজের মায়ের শরীরে পুনর্জীবিত হয়। চই ভীষণ অস্থির হয়ে ওঠে, কারণ এবার তার মায়ের জীবন ঝুঁকিতে। চই মেমোরির মাধ্যমে তার মায়ের স্মৃতি পায়। সে বুঝতে পারে তার মা কিভাবে তার বাবার মৃত্যুর পর তাকে বড় করেছে। চই খুব কাঁদে এবং নিজের মৃত্যুতে অনুশোচন করে। এরপর চই তার মায়ের শরীর নিয়ে হাইকিংয়ে যায়। সে তার মাকে সেই জায়গাটি দেখাতে যায় যেখানে তার বাবা হাইকিং করতেন। জায়গাটি দেখে তার মা খুশি হন। চই তার মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু তার মা তাকে শুনতে বা দেখতে পায় না। ফেরার পথে তার মা পড়ে যান। চই কোনোভাবে তাকে বাঁচিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে আসে। পরদিন চই হাসপাতালে থাকে এবং তার মাকে ধন্যবাদ জানায়। এরপর 32 বছর কেটে যায়। চই তার মায়ের শরীরে বেঁচে থাকে এবং প্রতিনিয়ত অনুশোচনা করে। একদিন তার মা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। চই ফের ডেথের কাছে ফিরে যায়। এবার তার আর কোনো জীবন বাকি ছিল না। ডেথ তাকে বলে, তোমার মৃত্যু স্বাভাবিক ছিল, তাই তোমার বিচার এখন ঈশ্বর করবেন। এরপর ডেথ তাকে আরেকটি জীবন দেওয়ার প্রস্তাব দেয়, তবে এটি হবে ডেথ ক্যাম্প। যদি গুলি চলে তবে চই মারা যাবে, যদি না চলে তবে সে একটি নতুন জীবন পাবে। চই গুলি চালায় এবং নিজেকে সেই জায়গায় ফিরে পায় যেখান থেকে সে আত্মহত্যা করেছিল। সে তার মায়ের ফোন পায় এবং বুঝতে পারে তার মা এবং প্রেমিকা দুজনেই বেঁচে আছে। অবশেষে গল্পটি এখানেই শেষ হয়।